আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে, লিখনীতে তেজস্মিতা মুর্তুজা। পর্ব 2। বৈশাখের সকাল। সকাল 7টা বাজতেই রোদের তেজ টের পাওয়া যায়। নওফেল নাফিকে স্কুলে নিয়ে নিজের অফিসে গিয়ে বসে। তার ব্যবসা মন্দা চলছে আজকাল। বিসিকের ব্যবসা ছাড়তেই হয় কিনা এমন অবস্থা। জ্বালানির দাম বেড়েছে, পোষানো যাচ্ছে না, পুঁজি ফুরিয়ে যাচ্ছে, মুনাফা নেই। মাসকান্দা এলাকার রাস্তাঘাটের অবস্থা যা চমৎকার! গতদিনের বৃষ্টিতে নিশ্চয়ই কাদা পানিতে হাঁটু ছুঁই ছুঁই হয়েছে। বিসিকের ব্যবসা ছেড়ে বিদেশ টিদেশ গেলে কেমন হয়, এই ভাবনা আসে মাঝে মধ্যেই। কিন্তু এনেই বা সাত্তার সাহেব কেউ রাজি হবেন না। সাত্তার সাহেবের কথা হলো, যাই হোক, ওই বিসিকেই আমার 14 পুরুষ খেটে ব্যবসা খাড়া করেছে। তুই মরলে ওই বিসিকের ব্যবসাতেই মরবি নফেল। আমি ব্যবসা ছেড়ে দেশে কাজ করতে গিয়ে যে নিমুখ হারামি করেছি, তোকে তা করতে দেওয়া হবে না। ব্যবসা আজ খারাপ যাচ্ছে, কাল ভালো হবে, লেগে থাক লেগে থাক। সকাল ঘুম থেকে উঠেই নৌফেলের সামান্য একটু ব্যায়াম করার অভ্যেস আছে। বারান্দায় একটু হাত পা নেড়ে নেওয়া আর কি। এই সময় এনিকে পাওয়া যায় না। দাড়ি বেড়েছে, তাতে কয়েকটি সাদা চুলও দেখা যাচ্ছে। নৌফেল চিন্তায় পড়ে গেল, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? না, এত জলদি বুড়ো হবার আছে কি? সবে বয়স 32 হলো, নাকি একটু বেশি। এই তো এক ছোট্ট নাফি এনি এখনও কি সুন্দর যুবতী। সে কেন বুড়ো হতে যাবে? তাহলে দাড়িতে সাদা চুল দেখা যাবার কি কারণ? রেশমিকে ডেকে বলল, তোর ভাবিকে পাঠিয়ে দে তো একটু। রেশমি বলল, ভাবি নাফিকে দৌড়তে গেছে। নাফি আবার কোথায় গেল জানি না। ভোরে উঠে ছেলে কোথায় যায় তুমি দেখো না। আজ তোমার হচ্ছে, তুমি গড়েই ছিলে, জানো না ছেলে কেমন বেয়াদব। ভাবি আসুক আগে। রেশমি গটগট করে বেরিয়ে গেল। নওফেল ব্যাকুল হয়ে বসে রইল। নাফি তো খাটেই বসে গুরু পানি খাচ্ছিল। এর মধ্যে কোথায় গেল? গুরু পানি মানে হলো বিস্কুট, কেক, ক্রিমি রোল, পাউরুটি সব একসাথে পানিয়ে চুবিয়ে গুলিয়ে খাওয়া। এটা নাফির রেসিপি। এবং তা খেতে গিয়ে সে ছাড়া বিছানায় বিস্কুট গুঁড়ো ফেলে ভরে রাখে, কারণ এনির মার থেকে তাকে বাঁচানোর পর্যাপ্ত পরিমাণ লোক বাড়িতে মজুদ আছে। নওফেল বারান্দায় বসে নাফির কান্না শুনতে পেল। ছেলেটা আবার কি করেছে কে জানে। দেখা গেল পেট অবধি কাদা ভরে এসেছে। অ্যানি কান ধরে টেনে আনছে। সারা ড্রয়িং রুম নাফির শরীরের কাদা মেখামাখি। নাফির দাদি অজিফা পড়তে পড়তে দৌড়ে এসে নাফিকে বাঁচান। এর মধ্যে অবশ্য পেট ভরে মার খাওয়া হয়ে গেছে নাফির। নৌফেল গিয়ে দৌড়ল ছেলেকে। ইনি রাগান্বিত হয়ে বলল, আপনার ছেলেকে আমি একদিন এক আছাড়ে মেরে ফেলবো। নাফির বাবা, ও আমাকে আর কত হয়রানি করাবে। ওকে এখন এ অবস্থায় কে গোসল করাবে? নতুন প্যান্ট পরিয়েছি সকালে। নৌফেল হাসি চেপে বলল, আপনি শান্ত হন ম্যাডাম, আমি করাচ্ছি। আপনি আপনার কাজে যান। রেশমি এক গ্লাস পানি দে তোর ভাবিকে। এনি নৌফেলের বুক বরাবর একটা ঘুষি মারে। ইয়ার্কি পেয়েছেন? ওকে যদি আমার বাথরুমে ঢুকিয়েছেন, আপনার কপালে দুঃখ আছে। নতুন দুঃখ আর কি হবে? বিয়ে করে যে দুঃখ ঘাড়ে তুলেছি, ওইটা পুরনোই। এনি চলে গেল রান্নাঘরে। নাসিম আরা নাসিমারা কোনো দিনও সকালের রান্নাঘরে উকি মেরেও দেখেন না। ইনি একা কি করছে না করছে। রেশমি যাবে স্কুলে। সে একটি কিন্ডারগার্টেনে চাকরি নিয়েছে। খুব শখ ও আনন্দের সাথে বাচ্চা পড়াতে যায়। 8:30টায় বেরোবে। এখন তৈরি হচ্ছে, বন্ধের ভার্সিটিতে যাবে। নাফিকে তৈরি করতে হবে, টিফিন দিতে হবে। নৌফেল যাবে বিসিকে। সাত্তার সাহেব বেরোবেন। সকালে এনির জন্য অমানসিক ব্যস্ততার। রান্নার খালাকে কদিন আগেই ছাড়িয়ে দিয়েছেন নাসিমারা।
সামান্য এক সকালের রান্না এনি সামলাতে না পারার কারণ কি? কারণ নেই, শুধু কাজের মহিলার মাইনে দেওয়া অপচয়। বন্দরের কক্ষ থেকে হুলস্থুলে আওয়াজ আসছে। বন্দরে একটা কঠিন দুঃখ আছে। দুঃখ তার নাম নিয়ে। বাবা কিভাবে পারলো তার এমন উদ্ভট নাম রাখতে? এরকম বিশ্রী নামের জন্যই আজ পর্যন্ত কোনো প্রেম হয়নি তার। এরকম নামে ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। কিন্তু সাত্তার সাহেবের ভাষায় একটা নামটা খুবই চমৎকার। বন্দর আলী মিয়া একজন ভালো কবি ছিলেন। তার নামে রাখা হয়েছে এই নাম, বন্ধের প্রদান। বন্ধের যদি এই নাম পছন্দ না করে বহিষ্কার হবে বাড়ি থেকে। আর কি? বন্ধের ও নাফি এখন চিরুনি তল্লাশি চালাচ্ছে। বিছানার চাদর, কাঁথা, এমনকি তোশক সহ উঠিয়ে ফেলা হয়েছে। প্রতিটা আসবাব ঝেড়ে বেছে দেখা হচ্ছে। কারণ গতরাতে নৌফেল নাফির জন্য চকলেট এনেছিল। নাফি তা দেখে একটা চকলেট হাতে করে বন্দরের কক্ষে এনেছিল। বলল বলল নিতে। তারপর সে চকলেটটা এই কক্ষে ফেলে চলে যায়। এখন তা খোঁজা হচ্ছে। নাফির গোসল শেষ। সে এখন স্কুলে যাবার আগে চকলেটটা খেয়ে তবেই যাবে, নয়তো সে স্কুলে যাবে না। বন্ধের কাঁচা ঘুম ভেঙে খুব জানপ্রাণ লাগিয়ে নাফির চকলেট খুঁজছে। তার মুখে দেখেই বোঝা যাচ্ছে সে পণ করেছে আজ ভাতিজার চকলেট সে খুঁজে বের করেই ছাড়বে। যে চকলেটটা বন্ধের রাতে খেয়ে খোসাটা বারান্দা দিয়ে ফেলে দিয়েছে, চকলেটটা এখন খুঁজে পেতেই হবে। আদ্রিজের কক্ষে রেশমির প্রবেশ নিষেধ। নিষিদ্ধকারী মানুষ হলেন আদ্রিজ। তার কক্ষে জুয়ান চাচাতো বোনের অবাধ যাতায়াত বিপজ্জনক। অবশ্য কারোই প্রবেশ অনুমতি নেই, কিন্তু প্রায়ই তিনি গভীর রাতে বাড়ি ফিরে দরজা বন্ধ করতে ভুলে যায়। আজ দরজা খোলা পেয়ে বরাবরের মতোই এনি ঢুকলো নিঃশব্দে। তাতেও আদ্রিজ নড়ে চড়ে উঠল। এত সজাগ ঘুম স্বাভাবিক নয়। এনির ধারণা বছরের পর বছর আদ্রিজ না ঘুমিয়ে কাটিয়েছে। তিনি কখনোই ঘুমান না, তার ঘুম নেই। নওফেল রান্নাঘরে গিয়ে দেখলো রেশমি কড়াইতে চামচ নাড়ছে। জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায় রে? আদ্রবাইয়ের ঘরে গেল বোধহয়। কথাটা শুনে নওফেলের মুখটা শুকনো হলো। সে কেমন এক দৃষ্টি মেলে দোতলার আদ্রিজের রুমের দরজার দিকে একবার তাকালো। রেশমি বলল, ভাবিকে ডেকে দেব বড় ভাইয়া? না, থাক। শার্টের হাতা গোটাতে গোটাতে নওফেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ইনি জানালার পর্দা সরাতে হুড়মুড় করে ভোরের আলো এসে পড়ল আদ্রিজের মুখে। চোখ চোখ খুলল আদ্রিজ। সেই লাল টকটকে চোখ, সূর্যরশ্মি পড়ে দুই চোখ জ্বলন্ত লাভার মতো দেখালো। এভাবে উপুর হয়ে পড়ে যে রইল, এখানে রুয়াদ থাকলে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। রাতেবেলা মানুষের মস্তিষ্ক মেলাটোনিক হরমোন তৈরি হয়, যা ঘুমের সহায়ক। কিন্তু দিনে তা হয় না। তাই যদি মানুষ রাতে ঘুমার ঘাটতি পুরাতে দিনে ঘুমায়, তবে সেই ঘুম মস্তিষ্কে সায় দিলেও শরীর দেয় না। তাই এরকম কুচে মুরগির মতো ঝিমুতে থাকে। আদ্রিজকে সবাই ভয় পেলেও পায় না এনি, এবং সবার ধারণা আদ্রিজ এনিকে কিছু বলে না, খুব সহ্য করে, মান্য করে। এই যেমন কক্ষে ঢুকেই এনি শাড়ির আঁচলখানা কোমরে ঘুটিয়ে এনে সামনে গুজে রেখে বলল, একটি নোংরা গুদামকে কিছু মানুষ বসবাসযোগ্য কক্ষে রূপান্তরিত করেছে। আদ্রিজ আপত্তি করল না। কাপড় চোপড় মাঠে বোনা বীচের মতো চারদিকে ছিটিয়েছিল। সেগুলো গোছাতে গোছাতে এনি জিজ্ঞেস করলো, আর কজন লোক লাগবে বাস ভরতে? কোন বাস? বজ্রের মতো প্রগাঢ় কণ্ঠস্বর, ভারী মোটা। শ্রোতা সপ্রতিভ হয়ে উঠল এমন। বিরক্তিতে মুখ চোখ কুঁচকে ফেলল আদ্রিজ। শরীরের অস্বস্তি হচ্ছে, গা চুলকাচ্ছে তার। তিনি খচখচ করে গা চুলকাতে লাগলো। ইনি বলল, বাস কয়টা নিচ্ছেন? একটাই তো? আদ্রিজ ভিড় করে উঠল। এ বাড়া কি বলে? বাড়া জুড়ে বলল, ওটা ভোরে 2 নাম্বার অর্ধেক ভরে গেছে। এই এখন যান, আপনাদেরকে নিষেধ করেছি আমার রুমে আসবেন না। ইনি জানালো, আপনার রুম না এটা।
আমার শ্বশুরবাড়ির একটা রুম, যেটা আপনার কবলে পড়ে পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনি কি ইনডাইরেক্টলি খোঁচা দিচ্ছেন? ইনডাইরেক্টলি, ডাবল ডাইরেক্টলি। সে যাক, খোঁচাও তাকে দিতে হয় যার গায়ে লাগে, আপনার গায়ে লাগে না। যা হোক, এ তো ভালোই, যত লোক হবে তত বড় সফর। আমি কিন্তু চাই বেশি লোক হোক, লোক বেশি হলে আনন্দ বেশি হবে। সমস্যার কি? আদ্রিজ নির্লিপ্ত চিত্রে বলল, বলেই মাত্র অর্ধেক বলেছে, অথচ আগামীকাল রাত 11টায় গাড়ি। এনি হেসে বলল, তাহলে এবার মনে হয় আপনার বাড়ি গিয়ে ধর্ণা ধরা লাগবে লোক জোগাড় করতে। পারবেন তো? আদ্রিজ চোখ তুলে তাকালো। এনির অদ্ভুত লাগে, এরকম কারো চোখ হয়? চোখ দুটো এত নেশা, এত ঘোর। চোখের পাতা কখনোই পুরোপুরি মেলে না। আধখোলা লাল সেরা চোখ জোড়ানো চোখের মণি, দৃষ্টিতে গোর নিরাসক্তি। এনির গাটা জাকুনি মেরে উঠল, একটু ভয় ভয় করে উঠল বরাবরের মতো। আদ্রিজ বললেন, আপনি যাচ্ছেন সাথে? সহজ গলায় কথাটা বলে বাথরুমে ঢুকলেন আদ্রিজ। এনি বলে উঠল, পাগল নাকি? আমি জীবনেও যেতে পারবো না। আচ্ছা, তো আপনি সত্যি বাড়ি বাড়ি যাবেন লোক জোগাতে? আমি এমনি মজা করেছি, আমি আন্তরিকভাবে বলেছি। আদ্রিজ, হুম? আপনার মুডের উপর জিনের আছর আছে? থাকতে পারে। শুনেছি জিনে ধরা মানুষের মেজাজ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। আমি আপনাকে এক এক মিনিটে এক একটা আদ্রিজ হিসেবে আবিষ্কার করি। নিঃসন্দেহে আপনার মস্তিষ্কটা নবম আশ্চর্য এক এই পৃথিবী। কারণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা এক একটা আবিষ্কারের পেছনে বছরের পর বছর সময় দিয়েছেন। আপনি তা মিনিটে মিনিটে করেছেন। এখন যান, আমার রুমে আসবেন না। আমি না ডাকলে আসবেন না, বহুবার মানা করেছি আপনাদেরকে। বাহির থেকে নাফির কান্নার আওয়াজ আসছে। বাড়িতে এভাবে রাত দুপুরে তার চকলেট নিখোঁজ হতে পারে না। সে আজ চকলেট না খেয়ে স্কুলে যাবে না। তাকে নতুন চকলেট কিনে দিলেও হবে না, ওইটা খেয়েই সে যাবে। কারণ সে রাতে মনে মনে অস্বীকার করে শুয়েছে চকলেটের সাথে, ওটা না খেলে চকলেট কষ্ট পাবে। এনি বেরিয়ে গেল। গল গল করে খানিকটা বমি করে বেসিংয়ে ভাসিয়ে দিল আদ্রিজ। নয়নতারাকে এলাকার বিশাল বড়, কিন্তু নয়নতারা কাউকেই চেনে না। তার দৌড় বাবার চাচার বাড়ি থেকে নিজের বাড়ি অবধি। ছোট দাদুর বাড়িটা বাড়ির পেছনের গেট খুলে বাগান পেরোলেই পাওয়া যায়। বাইরে বের হওয়া বলতে কলেজ। আজ কিছুদিন কলেজ যাবার রিক্সা পড়ার মোড়ে অতিক্রম করার সময় সাইনবোর্ডে রোজ চোখে পড়ে নয়নতারার, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ। জেলা সিলেট, স্থান সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা। সফরের সময় 5 দিন। নয়নতারা চোখ ফিরিয়ে নেয়। এসব তার দেখতে নেই। পাড়ার আমেজ লেগেছে কয়েকটা দিন। গম গম করছে চারিদিক। বিশাল বড় আয়োজনের সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে। সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছে, কেবল সে নয়। নয়নতারার ছোট দিদির নাম লিপি। তিনি নয়নতারাকে ভীষণ ভালোবাসেন। ওনাদের দোতলা বাড়ির নিচের তলায় উঠোনে উৎসবের মতো লেগে থাকে। বাড়ির লোক অনেক থাকলেও এই সুবিধা, উঠানের চারধার ধরে ফুলের গাছ। সাদা ফকফকা ঢালাই উঠোনটায় সব সময় কাজ বাজে চলে। কখনো ধান অথবা গম, শুকনো মরিচ, ধনে, চিড়ে মুড়ি, শুকনো ওইসব। একটা পেইন্টিংয়ের কাজ সম্পন্ন হবে, তা দেয়ালে টাঙানোর আগে ছোট দাদিকে দেখানো হবে। এ হয় না। লিপি বেগম চাল ঝাড়ছিলেন, তখন নয়নতারা চপল পায়ে প্রবেশ করলো সেখানে। রুবিনা নিজে শেকরার দোকানে গিয়ে খাঁটি রূপুর নূপুর গড়িয়ে এনেছেন, ঝুনঝুনিওয়ালা নূপুর। নয়নতারা নূপুর পরতে চায় না, তার পা চুলকায়, কিন্তু দাদুর জোরের ঠেলা দায়। সে প্রবেশ করতেই রিনঝিনি আওয়াজ তুলে চাইলেন লিপি বেগম। হালকা নীল রঙা স্কার্ফ ও কুর্তি পরিহিত। নয়নতারার পায়ের ঝনঝনে আওয়াজের উৎস দেখা যাচ্ছে না, কিন্তু তা জানান দেয় নয়নতারা তার নরম পা ফেলে চলেছে। নয়নতারার বাবা, ছোট ফুপু আনোয়ারা ও মনোয়ারা, 2 ফুপু।
পাশেই বসে উকুন খুঁড়ছেন। লিপি বেগম ছোট বউ দিবা উঠোনে ঝাড় দিচ্ছেন। লিপি বেগম হাসলেন। তোর কাছে পান্নাকে পাঠিয়েছিলাম। কেন ছোট আপা? ডাকতে। আবার কেন? আসিস না তো ঠিক মতো। বস। নয়নতারাও বসলো না। সে ছোট আপার মুখের সামনে মেলে ধরল চিত্রকর্মটি। দেখো দেখো কেমন ভ্রু নাচায় নয়নতারা। লিপি বেগম হেসে ওকে টেনে বসালো। বসলো ছুরি। কাজ সেরে দেখি। তুই আঁকছিস জানি খারাপ হয় নাই। পীরের উপর বসে নয়নতারা চিত্রকর্মটির দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে পড়ে। লিপি বেগম নয়নতারার মুখে চেয়ে বললেন, আজ মন খারাপ নাকি রে? ফড়িংয়ের মতন ছটফট করা মেয়ে লোকের মুখ শুকনা কেন? সেতু ফুপি কোথায় ছোট আপা? সেতু সিঁড়ি দিয়ে নামছিল। লিপি বেগম বললেন, ওই তো সেতু। নয়নতারা আলতু হাসে। তার অত সুন্দর হাসি কেন সামান্য প্রত্যুত্তর করে না সেতু। নয়নতারা কিছু মনে করল না তাতে। সেতু ফুপু ওই রকমই, কথা কম, হাসি নেই। তার প্রতি সবাই একরকম তটস্থ, কিন্তু নয়নতারাকে ভালোবাসত ভীষণ। নয়নতারা যখন এত ভালো আঁকতে শেখেনি। এই একটা ঘর, দু ঘরের পালা, একটা নদী, তার তীরে নৌকা এঁকে দৃশ্য আঁকতে শিখিয়েছে। তার সেতু কত আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে সাথে দেখে রেটিং দিত, বল দেখিয়ে দিত, রং বলে দিত। আজ নয়নতারা এত চমৎকার চিত্র সেতু চেয়েও দেখল না। সেতু নিচের দুশিরি বাদ থাকতেই এক লাফে তাকে পেরিয়ে ঝড়ের মতো নিচে নেমে দাঁড়ায় ঋতু। ঝনঝনে কণ্ঠে বললে, নয়ন, দৌড়ে গিয়ে কটা কাঁচা আম আনতো। ওয়াসিম ভাই গতকাল আম এনেছে না? নয়নতারা আস্তে করে বলল, তুমি গিয়ে নিয়ে আসো গা ফুপি। আমার একটু উঠতে ইচ্ছে করছে না। আমি যেতে পারবো না। মাথায় খাট্টা মারলেও যাব না। ঋতু খাট্টা মেরে বলল, তবু আমি তোকে খাট্টা মারব। তুই বড়দের সম্মান করতে শিখিসনি নয়ন। ছি। নয়নতারা উদাস লাগলো। ঋতু চট করে কেড়ে নিল ক্যানভাসটি। ওরে নয়ন, কি সুন্দর এঁকেছিস। একদম পারফেক্ট রে। আসল ব্রহ্মপুত্রের চাইতেও বেশি সুন্দর লাগছে। নয়নতারা কিছু বলল না। ঋতু এবার মনোযোগ দিয়ে দেখল নয়নতারাকে। অবাক হয়ে বলল, কিরে নয়ন, তোর না দেখি মন খারাপ। কেন মন খারাপ রে? প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে, নাকি একেবারে ব্রেকআপ, নাকি পটাতেই পারিস না? ঋতু দুটো ফুপু, বড় ভাবি, বড় বোন, দুধ নিয়ে আশাপাড়া দুজন মহিলা। সবচেয়ে বড় কথা, স্বয়ং তার মা বসে আছে সামনে। কথা শেষ করেই মায়ের দিকে তাকিয়ে দাঁত বার করে হাসল ঋতু। হি হি। ভালো আছো আম্মা? লিপি বেগম কটমট করে বললেন, শেষমেশ এমন বেহায়া মেয়ে আমার পেটে জন্মেছিল কেমনে? তোমার নিজেরই সন্দেহ আছে। আহ, এই তুমি আবার হাসপাতালে কারো কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে চালাওনি তো? রুয়াদ ভাইকে বলে একটা মানবাধিকার সম্মেলন ডাকা দরকার। সঙ্গে সঙ্গে পরিবেশটা জমে গেল। থমথমে হয়ে উঠল বাতাস। এ বাড়িতে রুয়াদের নাম উচ্চারণ হতেই নেই। ঋতুর বড় বেহাল আজ। তন্নি বেগম এলেন। ওনাকে দেখে সে তো অন্য দিকে মুখ ফেরালো দাম্ভিকের মতো। তামাশা অপছন্দ, তাই চলে গেল না। আকাশের দিকে তাকিয়ে থাকলো। পার্থিব সকল কিছু থেকে মুক্ত দুটো বেপরুয়া চোখ সেতুর। আকাশ দেখতে লাগলো। সেতু কথা বলবে না জেনেও তন্নি বেগম কয়েকবার তাকালো সেতুর দিকে। সেতু তাকালো না। ওনার হাতে ঝুড়ি ভর্তি কাঁচা আম। লিপি বেগমকে বললেন, গরুর দুধ আজ কতটুকু হয়েছে ছোট মা? আজ পাবা না, কাল দেব। আগে বলা যায় না, বসো। ঋতু আমের ঝুড়ি কেড়ে নিয়ে বলে, এখন এলে ভাবি? সকাল থেকে অপেক্ষায় আছি। তোমার আক্কেল নেই? তোর থাকলেই হতো, তাহলে নিয়ে নিতাম তাহলে গিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, আর তখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে। মনে মনে আবার কি? এই দেখ, জুড়েই বলছি, ঋতু হ্যাংলা। নয়নতারা অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো। আজ হাসলো না। ঋতু খুব দুঃখের সাথে নয়নতারার কাঁধে মাথা রাখলো। আমার কোনো মান ইজ্জত নেই রে নয়ন। কেউ দাম দিতে চায় না। দিবা উঠোনের ঝাড় দিয়ে এসে ওদের কাছে দাঁড়ায়। ঘেমে গেছে শরীর। সবার কথা শুনে মিষ্টি হাসতে লাগলো। নয়নতারা জিজ্ঞেস করলো,
চাচি আম্মু, তুমি রোজ সন্ধ্যার পর গোসল করো, তোমার ঠান্ডা লাগে না? দিবা হাসি মুখে বলল, দুপুরে গোসল করলে আর কাজ করা যায় না গো, আবার গা ঘেমে যায়, গা চিটচিট করে। তার চেয়ে সব কাজ সেরে একেবারে গোসল দেই। ঋতুর বড় ফুপু আনোয়ারের কাছে এসে সব আদিক্ষেতার কথা ভালো লাগে না। দেখলেন দিবাকে, কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন। তার চেষ্টা সফল হলো। দিবা মাথার চুল উঁচুতে বাঁধা ছোট বোনকে ডেকে আস্তে করে বললেন, মনু রে, লিপি এই জাহিলটাকে কোথা থেকে নিয়ে আইছে কত? দেখ, মাথার চুল শীতের উপরে বাইন্দা রাখছে, খানাস খানাস লাগছে, খন্নাস খন্নাস লাগছে না? দেখ। দুজনের মধ্যে দিবাকে নিয়ে বিচার বিবেচনা শুরু করলো। কে কত গুরুতর দোষারোপ করতে পারে লিপির ছেলের বউর ওপর। একটা প্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো। লিপি বেগম শুনছিলেন সেসব চুপচাপ। কিন্তু সে চুপচাপ শুনল না সে কিন্তু যে চুপচাপ শুনল না সে সেতু গম্ভীর স্বরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফুপো, আমার দিকে তাকান তো। চমকে তাকালেন দুজন। সেতু বলল, ঋতুর চুল কোথায় বাঁধা ফুপু, দেখতে পাচ্ছেন? আর উপরে বাঁধা, তাই না? নয়নের চুলগুলো কিন্তু সেরকম উঁচুতে বাঁধা। আপনারা এতক্ষণ একবারও ওদেরকে দেখেননি? থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে। সেতু বলল, চলুন, আমি মানছি ব্যাপারটা ভালো না, কিন্তু সেই একই খারাপ ব্যাপার যা আমাদের মধ্যে আছে বাবির মধ্যে দেখা যাচ্ছে। আপনাদের কাছে দাঁড়িয়ে আছি আমরা, অথচ আপনি আমাদেরকে পেরিয়ে ভাবির কিচ্ছা ধরলেন কেন? কারণ নিজের ছেলের লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, তাই। লিপি বেগম চোখের ইশারা চুপ করাতে চাইলেন মেয়েকে। ওনার এর বেশি সাহস নেই। সেতুকে তিনি ভয় পান। সেতু বলল, আমরা বাড়ির মেয়ে, সে একই কাজ করলে হালাল হিসেবে করতে পারি, কিন্তু বউ পারে না। অথচ সে আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে, ঠিক আমাদের মতো। আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্য বাড়ির বউ, ঠিক ভাবির মতো। সুতরাং সাবধান। আম্মার সম্মুখে বসে ভাবির কীর্তন গেয়ে আম্মার ভেতর শাসিরত্ব জাগাবেন না। এতে কোহলির সৃষ্টি হবে বাড়িতে। আপনারা এসে থাকেন ভাইয়ের বাড়িতে, থাকতেই পারেন, তাতে ভাবি বাধা হয়নি নিশ্চয়ই। খেয়ে কাজ না পেলে আবার খাবেন, তবুও সময় কাটানোর মাধ্যমে, এবং ছেলের বউর বদনাম করে আমার আম্মার মন জয়ের উপায় হিসেবে কৌটুলতা নিয়ে পড়বেন না। সেতু আর দাঁড়ালো না সেখানে। লজ্জায় অপমানে জমে রইল দুই ফুপু। আসলে ওনারা খেয়াল করেনি ওখানে সেতু সেতু উপস্থিত। নয়ন এই সাহস করতে পারে না। তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না, কারণ বাবা এখন বাসায় নেই, আসবে রাতে। নয়নতারা নিয়ে ঋতুর উপরে যায়। মাগরিবের নামাজ শেষ করে উঠে সেতু। দিবা গোছল সেরে মাথায় গামছা পেঁচিয়ে এসে বসে। তাকে দেখতে কিশোরী নয়নতারা কেমন যেন ভীষণ ভালো লাগে। বধূ বধূ এক ধরনের স্নিগ্ধতা দিবার চেহারা থেকে যেতেই চায় না যেন। দুই হাতে স্বর্ণের চুড়ি, নাকে সোনালি নাকফুল, লজ্জা বড় মুখশ্রী, আর নামহীন কিছু একটা যুবতী নববিবাহিত নারীদের মাঝে যে লাবণ্য আনে, তা দেখলে কিশোরীদের মনে এক শিহরণ জাগে, চোখ বড়ে খুব। নয়নতারারও তাই। দিবা চাচি আম্মু তাকে স্নেহ করে বেশ, ভীষণ মিষ্টি করে হাসে, চিকন সুরে কথা বলে, মাথার সিথি অবধি ওড়না টানে সবসময়। খুব ভালো লাগে তার দেখতে। ঋতু বটি, গ্লেটার দিয়ে শিল ও ছোট নোড়া, দুটো গোমলা, ছোট বাটি, মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে তুলে এনে সবার কাজ বুঝিয়ে দিল। বাবি নিচে নামেন, কাজ হাতে নেন। আপনি আমগুলো কোচাবেন, আমি মশলা রেডি করছি। নয়ন, তুই গিয়ে সরিষা তেলের বাটি আনবি, মনে নেই ওইটা আনতে। আর পারলে ফুপুদের ডেকে আনবি। পরে সেতুর দিকে খেয়াল করে দ্রুত বলল, আচ্ছা থাক, ওনাদের ডাকার দরকার নেই, দিয়ে আসবো, ওখানে খাবে। তুই শুধু সরিষার তেল আর চিনির কৌটা আন। ঋতুর কক্ষের পাশাপাশি দুটো সিঙ্গেল বেড পাতা, একটা টেবিল, একটি আলমারি, ছোট কর্নার শোপিস, আর বাকিটা কৃত্রিম ফুল টুল দিয়ে সাজানো।
আর অবশ্য দেয়ালে টাঙানো আছে নয়নতারার হাতের কিছু চিত্রকর্ম। ঘরটা নয়নতারার খুব পছন্দ। মাখা আমের দিকে তাকালো না সেতু। ঋতুর সঙ্গেও খুব বেশি কথাবার্তা বলে না। ঋতু অবশ্য জ্বালায় খুব, আবার ভয়ও পায় একটু। আম খেতে খেতে দিবা ও ঋতু নয়নতারাকে ধরল। নয়ন, সত্যি করে বলতো তোর কি হয়েছে? মিথ্যা বললে এক চড় মারব। নয়নতারা অবাক হলো। আমার কি হবে আমার? নাটক করছিস আমার সাথে? গাড্ডা মারবো একটা? এত চুপচাপ কেন? কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুরে নেয় ঋতু। সেতু কথা বলবে না জেনেও নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো। সেতু বই পড়ছে, কোনো দিকে খেয়াল নেই। সেদিকে তাকিয়ে নয়নতারা আস্ত করে বলল, তোমরা আনন্দ ভ্রমণে যাচ্ছ শুনলাম। দিবা, চাচি আম্মুও যাবে? ঋতু নিভে গেল। সে জানে ওয়াসিম ভাইয়ের জীবনে নয়নতারার অনুমতি দেবে না যাবার। ঋতুর মন খারাপ হলো। সে হেসে জিজ্ঞেস করলো, তুই যেতে চাস নয়ন? নয়নতারা দ্রুত মাথা নাড়ে। না না, পাগল নাকি? এমনি জিজ্ঞেস করছিলাম। আমার উপর ওসব ভালো লাগে না। অত লোকের ভেতর, দূর ওসব। তার চোখে মুখে ধীরকে আসা যাবার আগ্রহ দেখে ঋতু চুপ রইল। এসব ছাড়াও নয়নতারার ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে, কিন্তু সে জানে সেতু বলবে না। তাদের বাড়ির কারো সঙ্গে সেতুর কিছু নেই। ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতুর, কিন্তু সে ফর্সা নয় ঋতুর মতো। মাঝারি ফর্সা, লালচে চেহারা সেতুর, গাম্ভীর্য ব্যাপক সেখানে। আগে এত এমন ছিল না সেতু, কিন্তু বরাবরই স্বাভিমান ও আত্মগরিমাটা বেশি। নয়নতারার এখন মনে পড়ে এক সময় রুয়াদ চাচুর জন্য সে সেতুফুপি, সে কি পাগলামি। নয়নতারা তখন আরও ছোট ছিল, এখন বয়স 16 পেরুলো। সে ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন কি সে বড় হয়ে গেছে? একতলা ফ্ল্যাটটা ছোট, বড়সড় 4 জনের বসবাসযোগ্য। আদ্রিজ এনিকে বিছানায় বসিয়ে মোহর নাস্তা বানিয়ে আনলো। এনি খুব অবাক। সে ভাবতেই পারছে না আদ্রিজ তাকে রোয়াদের ফ্ল্যাটে এনেছে। রোয়াদকে সে বহুবার দেখে না। আদ্রিজের মা রোয়াদের ফুফাতো বোন। এনি ছোট চাচি শাশুড়ি, অর্থাৎ এনি চাচি শাশুড়িরা মামাতো ভাই রোয়াদ। এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহর। এনি রাগ করলো। এই মেয়ের মাথা ঠিক আছে তোমার? এত কে খাবে এই অসময়? মোহর একরোখার মতো বলল, আপনারা খাবেন। আমি অত সব জানি না। আজ আকাশে চাঁদ নেই, তবে নক্ষত্র ফুটেছে অনেক। আদ্রিজ বসেছেন জানালার পাশে, দৃষ্টি তার অপলক দূর আকাশে। মোহর বেশ কয়েকটা ডাক দিলেও মনে হলো না তা আদ্রিজের ভাবান্তর করতে যথেষ্ট। তখন তিনি ডাক শুনলেন। মনে হলো কোন দূরের জগতে রুহুটা হঠাৎ মুহূর্তে ছুটে এসে আদ্রিজের দেহে প্রবেশ করলো। এতক্ষণ ছিল না। আদ্রিজ এই জগতে ফিরে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেললেন। দুটো ঢুক গিলে একটু গা চুলকানো মুহুরকে জিজ্ঞেস করলেন, চশমা চশমাটু কখন ফেরে? আমি বেশিক্ষণ বসতে পারবো না। সে আসে রাত 9টায়। এখন বাজে 15টা, পৌনে 9টা। 15 মিনিট অপেক্ষা করেন, এত তাড়াহুড়ো কেন? মনে পড়ে না আমাদেরকে? নাকি বড়লোক বলে গরিবের কথা ভাবতে বাদে? আদ্রিজ কিছুই বলে না। আঙ্গুলের গলা মাসাজ করলো, সামান্য একটু পানি পান করলো, খুব দ্রুত গিলতে পানিটুকু। পানি পান করার পর মুখটা বিকৃত করে যেন পানি নয় বিষ পান করতে দেওয়া হয়েছে জোরপূর্বক। মোর অনেকটাই সাদাসিধে, পরেও সামান্য কিছু খাবার মুখে দিল না। তার খিদে পায় না, অস্বাভাবিক রকম খিদে কম। মোহর চোখ ছোট করে বলল, বাড়িতে কি কেউ বউ ফেলে আসছো নাকি? এই লোক। এনি চোখ উল্টে বলল, সে তো বৈরাগী, ব্রত করেছে গো, পণ করেছে, বয়স 250 না পেরোলে বিবাহ করিবে না, শুধু আকাশের তারা দেখবে। মুর হেসে ফেলল। এনি দেখতে লাগলো মুহরকে। ডাগর ডাগর চোখের নিচে কালি পড়া, রাতে ঠিক মতো ঘুম নাই। পরনে গোলাপি সালোয়ার কামিজ, ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা। জর্জিয়াটের ওড়না বরাবর মাথায় পড়ে আছে যাচ্ছে। নতুন বউর ভঙ্গিতে বারবার মাথা তুলে মাথায় দিচ্ছে। এনির চোখে মেয়েটাকে দেখতে কি মিষ্টি আর স্নিগ্ধ লাগছে। ঠোঁটের কোণে নির্মল হাসি, হাসতে থুতনি টোল পড়ে। ওয়াদের সাথে বড় মানিয়েছে।
এ পর্যায়ে এনে আদ্রিজের কথা মনে পড়ল। এ লোকটা কি পারে না এমন একটা টুকটুকে বউ ঘরে তুলতে? এত নিরাসক্তি, এত অযত্ন, এনের একটা জায়ের বড় স্বাদ। সে মোহরকে জিজ্ঞেস করলো, সারাদিন একা থাকো বদ্ধ এই ফ্ল্যাটে? মোহর আলতো হাসে, সেই লোকটা ছাড়া আছে কে আমার? সে যতক্ষণ না থাকে ততক্ষণ তো আমি একাই। এই ফ্ল্যাটে কেন, পুরো দুনিয়াতেই একা। এনে গাঢ় চোখে তাকায়, ভালো আছো তো? থুতনি হাত ঘষতে ঘষতে আবার হাসে মোহর। ভালো? হ্যাঁ ভালোই তো, খারাপ কি? রুয়াদ এলো 10 মিনিট 10 পর। তার সৌম্য চেহারা। বয়স কত হবে, 18-19? লম্বা ছিপছিপে শরীরের গঠন, ফর্সা মতো চেহারা রোদে পড়েছে। মাঝারি লম্বা মুখের কাঠামো, পরনে একটা অফ হোয়াইট রঙা চেক শার্ট, চোখে সাদা চিকন চশমা। ছোট্ট একটা বেগে সে তাদের ছোট্ট সংসারের বাজার এনেছে। সাথে এনেছে একটি পাখির খাঁচা, তাতে 4টে বাজগর পাখি এনেছে সে, দুটো নীল, দুটো সবুজ রঙা। মেহমানদের দেখে হাসল সে। এনিকে জিজ্ঞেস করলো, ভালো আছেন মামি? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিনকার ভালো যায় কমরেড সাহেব? রুয়াদ তার স্বভাবসুলভ হামভরা হাসি হাসে, দামবীরের মতো কাঁধ ধোলায়। অল টাইম, এনি টাইম। এনির মনে হলো তরতরে যুবক রুয়াদ ইফতেহাজ কর্তব্যের ভারে নিজেও যেন ভারী হয়ে গেছে। ভীষণ বেপরোয়া, বিপ্লব বিপ্লবী চেতনাধারী গবেষক ছেলেটা অতিরিক্ত জ্যাজ সব কিছুতেই ঊর্ধ্বে আজ। রোজ বাজারে ছোট্ট বেগে ও পাখির খাঁচাটা মোহরের হাতে ধরিয়ে দিল। কপালে ঘাম, ক্লান্ত শরীর। মোহরকে বলল, দেখছো ঘামে ভিজে এলাম, একটু ঘাম মুছিয়ে দিলেও তো পারো। মোহর মুখ চায়। ওরে আমার, তুমি রে, পারবো না। তারের উপর গামছা আছে, মুছো গিয়ে। রোয়াদ গম্ভীর মুখে ওভাবেই দাঁড়িয়ে থাকে। মোর সেও একই রকম গম্ভীর মুখে ওড়নাটা তুলে রোয়াদের ঘাম মুছে দিতে গেলে দেখা যায় মেয়েটা উচ্চতা সামান্য ঠকে গেল। রুয়াদ নামক তাল গাছের সেবা যত্নে আরেকটু নাম্বা হতে হতো তাকে। এক্ষেত্রে রুয়াদকে নত হতে হলো। নিজের লম্বা শরীরটা ঝুঁকিয়ে নরম হাতের সেবাটুকু নিল সে। রুয়াদ ঝুঁকে এলো, মোহর একই সুরে বলল, পানি দেব, পিপাসা পাইনি? রোয়াদ আস্তে করে সম্মতি দেয়, দাও একটু। আদ্রিসকে দেখে বলল, মুহু, তোমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেররিস্টের প্রবেশ করতে দিয়েছ কোন সাহসে? বলে ধপ করে বসে আদ্রিজের পাশে, কাব্যিক সুরে কানে কানে বলে, টেলিস্কোপ ছাড়া তারার মিটমিটে আলো কেবল চোখে পড়েছে বড় জোর। সমগ্র তারকা রাজির হদিশ মেলে না রে পাগলা। ওদিশ চমকালো না, শান্ত চোখে তাকালো রুয়াদের দিকে। কে বলেছে তোকে তা? রুয়াদ চোখ টিপল। আমি একজন বিজ্ঞান মনস্ক লোক মামা, টু নট আইডেন্টি আন্ডার এস্টিমেট। এরপর কতক্ষণ দুইজন গুম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কলেজ জীবন, তারপর অর্ধেক ভার্সিটি সব চক্রাকারে একপাশে ঘুরে আকাশের অসীম মিলিয়ে গেল। দুজনের চোখ ঝাঁঝিয়ে এলো। এতক্ষণ পর রুয়াদ বলল, নক্ষত্রমণ্ডল পৃথিবীর কোন চোখে দৃশ্যমান হয় না আদ্র, তা কেবল একটি তত্ত্ব, একটি অনুকল্প, একটি পাগলামির শেষ চাই। আদ্রিজের নির্বিকার চিত্রে বললেন, ঠিক, এ পাগলামির শেষ চাই। চলো আরেকবার বিদ্রোহ করি। নিজেকে দেখিস আয়নায়। আমার রুমে আয়না নেই। সচেতন নাগরিক, খবরদার বলেও কোথাও আয়না পেলে যেন আমার সামনে দাঁড়িয়ে যাস না। নিজের উপর খানিকটা মায়া আসলে সর্বনাশ, বাঁচবি না তুই। আদ্রিজ বিড়বিড় করে বললেন, কেউ বাঁচবে না, নক্ষত্রেরও মৃত্যু হয়। পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালিয়ে টান দিতে লাগলো। সেই গন্ধে মুহুর খুব কাশল। সে সিগারেট সইতে পারে না, তাতে সামান্য যায় না আসল না আদ্রিজের। সে আপন মনে সিগারেট টেনে গেল। ফেললেন না, একটু তাকিয়ে দেখলেনও না কাশছে বা কী হচ্ছে। রোয়াদ পানি পান করে চশমা খুলে চুলে হাত বুলোলো। চুল ঘেমে গেছে, গোসল করা আবশ্যক। চশমাটা টেবিলের উপর রেখে বলল, কেন এসেছিস? ট্যুরে যাচ্ছি। সিট ফাঁকা, লোক দরকার। কবে? আগামীকাল। আজ এসেছিস? সিট ফাঁকা না থাকলে আসতাম না।
ধুম করে একটা লাথি মারল রুয়াদ। উল্টো পড়ে গেল আদ্রিস। দেখে মনে হলো আর ওঠার শক্তি নেই, পরে রইল ওভাবে। রুয়াদকে বলল, যাবি তো চল, পুরো পয়সা দিতে হবে কিন্তু। টাকা নাই আমার কাছে। আদ্রিস এনিকে বললেন, চাচা তো ভাবি, চলেন উঠি, অন্য কোথাও দেখি কেউ যায় কি না। আমার ট্যুরে ফকিন্নিদের কোনো সিট নেই। চলো মামা, চশমাটু বিদায়। আদ্রিজ উঠে দাঁড়ালো। রোয়া চুলে হাত বুলিয়ে কিছু ভাবলো, তারপর শোধালো, হকের বাড়ি কেউ যাচ্ছে? আদ্রিজ বেরিয়ে যেতে যেতে বললেন, না, কেউ না। বললাম তো না। আমার জানা মতে ও বাড়ির মরাদের বাস, ওরা ট্যুরে যায় না। তাতে তোর কি? তুই এমনিতেও যাচ্ছিস না, তোর পকেটে মাল নেই। রুয়াদ বলল, হকের মেয়েকে নিবি? সামান্য ভ্রুকোচকে একটু ভাবলেন আদ্রিজ। খুব কষ্টে স্মরণ করে বললেন, তোর ভাতিজি? ছোট দেখেছিলাম। নাম কি যেন? রুয়াদ সব কথা উড়িয়ে শুধু বলল, 9:30 বাজে, এখন যা। হক বাড়ি ফিরে খানিক পর কথা পাকা করে আয়। আদ্রিজ বললেন, কথা পাকা করে আসবো, তোর বাতিজিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। রুয়াদ তেরে গিয়ে থাবা দিয়ে আদ্রিজের গলা টিপে ধরল। খবরদার, নো ফাউল টক অ্যাবাউট হার, মেরে দেব একদম। আশা করি ভালো লেগেছে। আসলে পার্টে অনেক সমস্যা হয়, সাউন্ড নয়েজ থাকে, সব সময় সুযোগ হয় না, নয়েজ থাকতে পারে। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম।